নমস্কার। আজকে আমাদের টপিক হলো বিবাহিত জীবনে সুখী হবার চাবিকাঠি। অর্থাৎ বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে কিভাবে সুখী হওয়া যায় তারই কিছু উপায় বা তারই কিছু প্রিন্সিপালস। এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম জীবনে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার উপায়। আগের ভিডিওটি মূলত তাদের জন্য ছিল যাদের কিনা বিয়ে হয়নি বা জীবনে তারা সঠিক জীবনসঙ্গী খুঁজছেন। আপনাদের যদি মনে হয় আগের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন, তার লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং আমাদের এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরেও একটা অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে করবে আগের ভিডিওটা। বিবাহিত জীবনে সুখী হতে গেলে আমি এখানে আমাদের এই ভিডিওটাতে একটা কেস স্টাডি এবং কিছু প্রিন্সিপালস, গ্রেট ফিলোসফার চাণক্যর প্রিন্সিপাল উনি কি বলেছিলেন এবং লর্ড বুদ্ধ ওনার কিছু প্রিন্সিপালস উনি কি বলে গেছিলেন সেই ব্যাপারে আলোকপাত করব। এবার একটা কেস স্টাডিতে আসি। দেখা যাচ্ছে একটা ঘরের মাঝখানে এক বালতি জল রাখা আছে। তো এখানে দুটো সিন আছে। সিন ওয়ান, একটা অসুখী পরিবার, এবং সিন টু, যেটা কিনা একটা সুখী পরিবার। তা সিন ওয়ান, সেই অসুখী পরিবারের ক্ষেত্রে হাজবেন্ড সেই ঘরটা দিয়ে যখন যেতে গেল, সে বালতির ধাক্কা লেগে সে পড়ে গেল এবং সারা ঘরে সেই জলটা ছিটিয়ে গেল। খানিকক্ষণ পরে দেখা গেল সে বাড়িতে প্রচন্ড চিৎকার হচ্ছে এবং সে বাড়িতে প্রচন্ড ঝগড়াঝাটি হচ্ছে। এবার আসি সিন টু, সেই সুখী পরিবার। সুখী পরিবারের ক্ষেত্রেও যখন একই ঘটনা ঘটলো, তার হাজবেন্ড আসতে গিয়ে একইভাবে হোঁচট খেয়ে পড়ে গেল, সেই সময় দেখা গেল যে সেই হাজবেন্ড একটা ঘর পরিষ্কার করার কাপড় নিয়ে সেই জলটা মুছছে এবং তার ওয়াইফ সেটা দেখা মাত্রই সেই হাজবেন্ডের কাছ থেকে সেই কাপড়টা নিয়ে নিজেই ঘরটা মুছতে আরম্ভ করে দিয়েছে। হাজবেন্ড বলল যে দোষটা আমার ছিল, কেন আমার কারণেই ঘরে জলটা ছিটিয়ে গেছে। কিন্তু ওয়াইফ বলল যে না, দোষটা তো তারই ছিল, কারণ ঘরের মাঝখানে ওইভাবে জলের বালতিটা রেখে যাওয়া তা ঠিক ছিল না। সুতরাং এই সিনারিও থেকে বা এই স্টোরি থেকে আমরা কি শিক্ষা আলটিমেটলি পেলাম? আমরা এই শিক্ষাটা পেলাম যে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল তো মানুষের হতেই পারে, অন্য লোককে সবসময় দোষারোপ না করে নিজের দোষটাকে আগে দেখা, নিজের দোষটাকে আগে স্বীকার করে নেওয়া। আমরা যদি নিজেদের দোষটাকে, আমাদের নিজেদের ভুলটাকে যদি আমরা দেখতে পাই এবং সেটাকে যদি আমরা স্বীকার করে নিই, কোনো একটা সুখী সংসারের ক্ষেত্রে কোনো অশান্তি কোনোদিন হয় না। তো আশা করছি এই যে কেস সিনারিওটা যেটা বললাম সেটা আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেলকে যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে লাইক করুন। আর আপনাদের জীবনেরও যদি কোনো অভিজ্ঞতা থাকে, আমরা আমাদের কমেন্ট সেকশনকে খুলে রেখে দিয়েছি। আমাদের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের কমেন্ট করুন, যাতে আপনাদের জীবনের অভিজ্ঞতা বা যদি ইউনিক কিছু সেখানে থেকে থাকে আমরা যাতে সেটা বুঝতে পারি এবং আমরা আমাদের ভিডিও কোয়ালিটিটাকে আরো উন্নত থেকে উন্নততর করতে পারি। তা প্রথমে এই চাণক্য নীতির কথা দিয়েই বলছি যে বিবাহিত জীবনে সুখী হওয়ার পিছনে
ফিলোসফার যে চাণক্য, যে মহান ফিলোসফার চাণক্য ছিলেন, ওনার মতামত কি ছিল এবং উনি ওনার প্রিন্সিপাল অনুসারে কি কি কথা বলে গেছিলেন যাতে একটা হ্যাপি ম্যারিড লাইফ মানুষে লিড করতে পারে। শুধু হ্যাপি ম্যারিড লাইফ বলে না, একটা হ্যাপি রিলেশনশিপ, সে শুধু স্বামী স্ত্রী বলে না, পৃথিবীর যে কোনো মানুষের সাথে সে যাতে একটা ভালোভাবে একটা রিলেশনশিপ গ্রো আপ করতে পারে এবং সেটাকে নার্চার করতে পারে। তো প্রথমে চাণক্যর নীতি অনুসারে উনি বলেছেন যে ইকুয়াল এফোর্ট ফ্রম বোথ। তার মানেটা কি? একটা বৈবাহিক জীবনে সেখানে দুজনের খুব ভালো মাত্রায় ভূমিকা থাকে। নাম্বার ওয়ান স্বামীর থাকে, আর নাম্বার টু তার স্ত্রীর থাকে। তা এই যে দুজনের প্রচেষ্টাটা, দুজনের ভূমিকাটা যেন ইকুয়াল হয়, সমান হয়। এমন যেন না হয় যে না হাজবেন্ড চেষ্টা করছে কিন্তু ওয়াইফ চেষ্টা করছে না, ওয়াইফ চেষ্টা করছে কিন্তু হাজবেন্ড সেটাকে চেষ্টা করছে না। দুজনেরই সম প্রচেষ্টা থাকতে হবে, তবেই কিন্তু সেটা একটা সুখী বৈবাহিক জীবন হবে। তারপরে উনি বলেছেন লয়াল টু ইচ আদার অ্যান্ড দেয়ার ইমোশনস। আমাদের যে সম্পর্ক, হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যে সম্পর্ক, সেটা খুব লয়াল হতে হবে, সেখানে খুব ডেডিকেশন থাকতে হবে, একে অপরের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। যেন আমাদের সম্পর্কটা মধ্যে বিশ্বাস থাকে, আমাদের সম্পর্কটার মধ্যে সততা থাকে এবং একে অপরের প্রতি যেন তাদের সত্যিকারের ভালোবাসা থাকে। এগুলোর দিকে আমাদের দেখতে হবে। এগুলোই ছিল ওনার আসল কথা। নেক্সট পয়েন্ট, নেভার ইল ট্রিট অর টেক অ্যাডভান্টেজ। হাজবেন্ড ওয়াইফকেই হোক বা ওয়াইফ হাজবেন্ডকেই হোক, যেন কখনো তারা বাজেভাবে ট্রিট না করে, বাজেভাবে ব্যবহার না করে, এবং সে যেই বিপদে পড়ুক, যখনই পড়ুক, তার যেন অপ্রত্যাশিতভাবে কেউ কারোর অ্যাডভান্টেজ না নেয়, মানে কেউ কারোর ফায়দা না তোলে। বিপদে যখন যেই পড়ুক না কেন, একে অপরকে যেন সাহায্য করে, সেটাকে যেন কোনো সুযোগ হিসেবে কেউ যেন কাজে না লাগায়। তারপরে নেক্সট পয়েন্ট, গুড হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের জন্য অনেস্ট টু দ্য রিলেশনশিপ। হাজবেন্ড এবং ওয়াইফের রিলেশনশিপ, তার মধ্যে যেন সততা থাকে। এই সততা শুধু হাজবেন্ড এবং ওয়াইফের বলে না, পৃথিবীর যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো সম্পর্ক, তার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। শুধু হাজবেন্ড ওয়াইফ বলে না, সেটা যদি বলেন বন্ধু বান্ধব, তাদের ক্ষেত্রেও সততা দরকার। যদি বলেন বাবা মার সঙ্গে সন্তানের, সন্তানের সাথে বাবা মা, সব ক্ষেত্রেই একজন সিবলিং, ভাই বা বোন, তার সঙ্গে আর একজনের, সব ক্ষেত্রেই কিন্তু সততা দরকার। আর হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে সে তো অবশ্যই লাগবে। এরপরে নেক্সট পয়েন্ট, লাভ, ইকুয়াল লাভ। বৈবাহিক জীবনের একটা খুব কি কম্পোনেন্ট, মানে একটা মূল একটা জিনিস, সেটা হলো ভালোবাসা। তো সেই ভালোবাসাটা যেন বৈবাহিক জীবনে থাকে। হাজবেন্ড ওয়াইফকে ভালোবাসে, ওয়াইফও একইভাবে তার হাজবেন্ডকে ভালোবাসে, এবং সেই ভালোবাসাটা যেন ইকুয়াল হয়, সমান হয়। ভালোবাসাটা যেন মধ্যে কোনো কৃত্রিমতা না থাকে, কোনো লোক দেখানি ভাব না থাকে, সত্যিকারের ভালোবাসা হয়। তারপরে নেক্সট পয়েন্ট, সবকিছুকে শেয়ার করে নেওয়া। সেটা বড় থেকে ছোট সুখী হোক বা বড় থেকে ছোট দুঃখই হোক, সুখ দুঃখ দুটোকেই কিন্তু সমানভাবে ভাগ করে নিতে হবে, তবেই কিন্তু একটা সংসার সুখের হবে। এবারে চাণক্য নীতির লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টে উনি বলেছেন
একে অপরের যেন স্ট্রেংথ হয়, শক্তি হয়। হাজবেন্ডের শক্তি যেন তার ওয়াইফ হয়, এবং ওয়াইফের শক্তি যেন তার হাজবেন্ড হয়। এমন যেন না হয় যে দুটো বিপরীতমুখী শক্তি হয়ে গেল, সেটা যেন কখনো না হয়। এই বলে চাণক্য নীতিটা শেষ করলাম। এরপরে আমরা নেক্সট টপিক আসছি, যে গৌতম বুদ্ধ, লর্ড বুদ্ধ এই প্রসঙ্গে কি বলেছেন, যাতে করে কিনা একটা সংসার সুখের হতে পারে। তো একদম ফার্স্টে উনি বলেছিলেন আন্ডারস্ট্যান্ডিং, বোঝা, মানুষকে বোঝা। এবার মানুষকে কি বুঝবো? তার পরিস্থিতিকে বুঝবো, তার সিচুয়েশনটাকে বুঝবো। একটা মানুষ, সে যেই হোক, আজকে একরকম আচরণ করছে, কি কারণে সেরকম আচরণটা করছে, সেই জিনিসটাকে বোঝা, সেই জিনিসটাকে জানা। নেক্সট পয়েন্ট, ফিজিক্যাল কাইন্ডনেস, ভার্বাল কাইন্ডনেস। তো আমরা ফিজিক্যালি, দৈহিকভাবে যেন কিছু কাইন্ড হই, কিছু আমাদের উদারতা থাকে, কিছু আমাদের সৌজন্যতা থাকে, আমরা একে অপরকে যেন নানা রকম ভাবে সাহায্য করি। আর ভার্বাল কাইন্ডনেস, যেটা আমরা যে কথা বলছি, মৌখিকভাবে যে আমরা কথা বলি, সেটার মধ্যে যেন উদারতা থাকবে, সৌজন্যতা থাকবে, এবং সেই কথা বলার মধ্যে যদি আমাদের কাইন্ড ভাবটা থাকে, তাহলে আমাদের মনও অনেক বৃহৎ হয়, এবং অনেক বড় বড় লোকও আমাদের কাছে কিন্তু আমাদের এই কথা বলার সৌজন্যতা, ভদ্রতা, এই জন্য আমাদের কাছে কিন্তু তারা আত্মসমর্পণ করে। তারপরে নেক্সট পয়েন্ট, মেন্টাল কাইন্ডনেস। আমাদের যেমন কথাবার্তা ভদ্র হতে হবে, তেমনি আমাদের মনটাও উদার হতে হবে। এবং মন যদি আমাদের উদার হয়, মন যদি আমাদের স্বচ্ছ হয়, তাহলেই কিন্তু আমরা যে কাজগুলো করব, আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, তার দ্বারা কিন্তু সেটা প্রকাশ পাবে। এবং আমরা এর দ্বারা অনেক ভবিষ্যতে অনেক কিছু কিন্তু লাভ করতে পারবো। একটা সুসম্পর্ক আমরা করতে পারবো, মানুষের ভালোবাসা পেতে পারবো, মানুষের কাছে সম্মান পেতে পারবো, এবং আমরা একটা সুখী এবং ভালো, শুধু দাম্পত্য জীবন বলে না, একটা সামাজিক জীবন আমরা লিড করতে পারবো। এরপরে লর্ড বুদ্ধর নেক্সট পয়েন্ট, এবং এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। সে পয়েন্টটা হচ্ছে নট চিটিং ইওর পার্টনার। আপনাদের যে পার্টনার আছে, যে লাইফ পার্টনার, জীবনসঙ্গী যে আছে, সে যেই হোক না কেন, তাকে কোনোভাবেই চিট না করা, কোনোভাবেই যেন সে প্রতারণার শিকার না হয়। হাজবেন্ডও যেন ওয়াইফকে চিট না করে, ওয়াইফও যেন কোনোভাবেই তার হাজবেন্ডকে প্রতারণা না করে। আমরা যদি এবার চাণক্য নীতির দিকে একটু ব্যাক করে যাই, তখন আমরা দেখছি যে সেই চাণক্য নীতিতেও উনি একই কথা বলে গেছিলেন, যে হাজবেন্ড এবং ওয়াইফের লয়াল থাকতে হবে, তাদের মধ্যে কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্ট যদি না থাকে, একে অপরের প্রতি যদি লয়াল না হয়, একে অপরকে যদি প্রতারণা করে, তাহলে সেই জীবন কিন্তু কোনোদিন সুখী হবে না, হতে পারে না। তো তোমাকে একটা প্রশ্ন করছি, আমাদের এই সমাজে আমরা অনেক সময় দেখি যে কিছু মানুষ, খুব ফিউ পার্সেন্ট, তারা বেটার অপরচুনিটির জন্য বা বেটার অপশনের জন্য তাদের হাজবেন্ড বা ওয়াইফকে চেঞ্জ করে। তো সেই সম্বন্ধে তোমার কি ধারণা? এই ধরনের মানুষদের বলা হয় ক্যারেক্টারলেস পার্সন।
ছেলেই হোক বা মেয়েই হোক, এখানেও জেন্ডার ডিসক্রিমিনেশন হয় না। আর কোনো সুস্থ সমাজে এটা কখনোই কাম্য না। বেটার অপশন পেয়ে পার্টনার চেঞ্জ করা, এটা তো ম্যারেজের বেসটাকেই নষ্ট করে দেয়। এটা তো একটা সুস্থ সমাজে কখনোই কাম্য নয়, কখনোই কাম্য নয়। নিশ্চয়ই একটা সুস্থ সমাজে এটা হয় না। কারণ যখন ম্যারেজ হয় তখন একটা ভো নেওয়া হয়, একটা প্রমিস দেওয়া হয়, এবং সেটা শুধু আমাদের ধর্ম বলে না, সেটা পৃথিবীর সমস্ত ধর্মেতেই একই কথা বলা হয়। নিশ্চয়ই। এরপর নেক্সট পয়েন্ট, লর্ড বুদ্ধ বলে গেছিলেন যে সবকিছুকে শেয়ার করা। চাণক্য নীতিতেও উনি একই কথা বলে গেছিলেন, সবকিছু শেয়ার করা। লর্ড বুদ্ধর লাস্ট পয়েন্ট, ওয়ান ড্রিম ওয়ান গোল। ড্রিমটা যেন একটাই হয়, এবং যে গোল, অবশ্যই সেটা ভালো হতে হবে, সেই গোলটা যেন একটাই হয়, এবং সেটা যেন সবসময় একই পরিকল্পনা স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকে। এবারে আমি আরো কিছু এক্সট্রা জিনিস বলছি, যেগুলো অন্য জায়গা থেকে আমরা সংগ্রহ করেছি, অন্য জায়গা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি, এবং আমাদের নিজেদের জীবনেরও, আমাদের নিজেদের বৈবাহিক জীবনেরও কিছু লাইফ এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম যে পয়েন্টটা আমি বলছি, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথমে আমি একটা ইংলিশ কোটেশন করব, তারপরে তার ছোট করে একটা ব্যাখ্যা দিচ্ছি। ডু নট এন্টারটেইন এনিবডি, third person is not responsible for ruining relationship, but by entertaining the third person you do. যে তৃতীয় ব্যক্তিকে ডাকছেন, সে তৃতীয় ব্যক্তি সেই সম্পর্কটা যদি আরো খারাপ হয় বা খারাপ থেকে আরো খারাপের দিকে যায়, সে তৃতীয় ব্যক্তি কিন্তু তার জন্য কোনোভাবেই দায়ী না। কিন্তু আপনি বা আপনারা যে তাদেরকে এন্টারটেইন করছেন, সেই এন্টারটেইন করার জন্য কিন্তু আপনারা নিজেরাই দায়ী। আপনারা ভালোবাসুন অন্য মানুষকে, তাদেরকে রেসপেক্ট করুন, তাদেরকে সবকিছু করুন, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে যে একটা বাউন্ডারি আছে, সে বাউন্ডারির মধ্যে তাদেরকে কোনোভাবেই ঢুকতে দেবেন না। বলে দেবেন একটা স্ট্রিক্ট নো। নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, নিজেদের মধ্যে অশান্তি হয়েছে, আপনারা নিজেরাই তার কারণটা খুঁজে বার করুন, যে ঠিক কি কারণে ঝগড়াটা হলো বা কি কারণে ঝগড়াটা হয়, এবং আপনারা নিজেরাই তার সমস্যার সমাধান খুঁজে বার করুন। এক্ষেত্রে একে ওকে তাকে দেখে নিজেদের যে ফ্যামিলি লাইফটা আছে সেটাকে নষ্ট করবেন না। এরপরে আমি আরো কিছু পয়েন্ট বলছি, যেমন একসাথে নিজেরা সময় কাটান, স্বামী স্ত্রী একসাথে নিজেরা সময় কাটান, কোনো মুভি দেখতে যান, একসাথে কোনো জায়গায় বেড়াতে যান, সে সামনে ছোটখাটো জায়গাতেও হতে পারে, সবসময় যে খুব দূরে যেতে হবে তার কোনো মানে নেই। শপিং মলে যেতে পারেন, একসাথে সময় কাটান, একসাথে নিজেরা কিছু সময় দিন। তারপরে নেক্সট পয়েন্ট, স্বামী বা স্ত্রী তার মধ্যে যে কোনো কেউ ভুল করতেই পারে। অতীতের ভুল নিয়ে বারবার বলবেন না, বহু মাস ধরে বলবেন না। আর যিনি ভুল করেছেন, সে স্বামী হোক বা স্ত্রী হোক, সেই একই ভুল যেন বারবার রিপিট করবেন না। নেক্সট পয়েন্ট আমি বলছি, পার্টনারকে সম্মান দিন। আপনি আপনার স্বামীকে সম্মান দিন, আপনি আপনার স্ত্রীকে সম্মান দিন। যদি দরকার হয় কিছু বাড়িয়ে বলুন, কিন্তু কাউকে আপনারা অন্য কারোর সামনে ছোট করবেন না। এরপরে পরের পয়েন্টটা বলছি, ঝগড়াঝাটি হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে, সেটা নিজেরাই মিটিয়ে ফেলবেন, এবং সেটা বেশি দিন জিয়ে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। নেক্সট আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে নিজেদের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। যার যেটা ভুল ত্রুটি থাকবে সেটাকে রেকটিফাই করে নেওয়া, সেটাকে সংশোধন করে নেওয়া, এবং সে কার কি ভুলটা হয়েছে সেটা বোঝা। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, স্বামী এবং স্ত্রী, এটা একটা কিন্তু বিশ্বাসের সম্পর্ক। ট্রাস্ট এই শব্দটার উপর বেস করে একটা স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হয়, এবং সে তার পরবর্তী প্রজন্মকে গড়ে তোলে। সুতরাং এক্ষেত্রে কোনো কিছুই হাজবেন্ড তার ওয়াইফ থেকে যেন না লুকায়, এবং ওয়াইফও তার হাজবেন্ড থেকে যেন না লুকায়, কোনো কিছু যেন হাইড না করে।
সব কোনো কিছুই যা আছে, সে যদি কেউ কোনো খারাপ কাজও করে থাকে, সে যদি ভুল করেও করে থাকে, সে যেন সেটাকে বলে যে হ্যাঁ আমি এই কাজটা করেছি, এটা আমার ভুল হয়ে গেছে, এবং তারপরে সে সেটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তো তার ব্যাপার, কিন্তু কোনো কিছুই একে অপরের থেকে লুকিয়ে রাখবেন না। এরপরে নেক্সট পয়েন্ট, হাজবেন্ড ওয়াইফ একে অপরের প্রতি যেন কেয়ারিং হয়। কেয়ার, একে অপরের প্রতি যত্নশীল হওয়া, রেসপন্সিবিলিটি, একে অপরের প্রতি দায়িত্ববান হওয়া, দায়িত্বশীল হওয়া, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা সুখী জীবন তখনই হয় যখন হাজবেন্ড তার ওয়াইফের সমস্ত কিছু কেয়ার করতে পারে, একটা হাজবেন্ড যখন ওয়াইফের সমস্ত রেসপন্সিবিলিটি নিতে পারে, বা ভাইসি ভার্সা, একটা ওয়াইফ যখন তার হাজবেন্ডের জন্য একইভাবে সবকিছু করতে পারে। আচ্ছা, এবার সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে অনেকে অনেক রকমের স্ট্যাটাস দেয়, সেই স্ট্যাটাস দেখে অনেকের অনেক কিছু আছে, মেবি হয়তো তার সেটা নেই, তাদের ঘরে অশান্তি হতে শুরু করে। সে ওয়াইফ হয়তো বলে হাজবেন্ডের তো তোমার এটা নেই, হাজবেন্ড হয়তো বলে ওয়াইফ তোমার তো এটা নেই। তো সেই সম্বন্ধে কি মনে হয়? এটা আমার মনে হয় এর জন্য সোশ্যাল মিডিয়া দায়ী না, এটা মানুষের বেসিক ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে। সোশ্যাল মিডিয়াকে জাস্ট দোষী সাব্যস্ত করা হয়, ভেতরে জিনিসটা থাকে, তাদের মধ্যে ক্লিপটা থাকে। যাদের মধ্যে এটা থাকে না, তাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কোনো এফেক্টই ফেলতে পারে না। এটা বেসিক ক্যারেক্টার, সোশ্যাল মিডিয়া ম্যাক্সিমাম অনুঘটকের কাজটা করতে পারে, এর বেশি আর কিছু হতে পারে না। ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে। Absolute, এর বাইরে আর কিছু হতে পারে না। এবার আমি আমাদের যে মহান স্বামী বিবেকানন্দ, উনিও হ্যাপি ম্যারিড লাইফ সম্পর্কে কিছু বলেছেন। একটা কোটেশন আমি একটু রিড করছি, কোটেশনটা খুব ইম্পর্টেন্ট। According to the Hindu way of thinking, marriage is rather a duty than a privilege. স্বামী বিবেকানন্দ। ম্যারেজ হচ্ছে একটা ডিউটি, এটা একটা কর্তব্য, এটা একটা রেসপন্সিবিলিটি, এটা কিন্তু কোনো প্রিভিলেজ নয়। প্রত্যেকেরই এটা বোঝা উচিত যে একটা মেরিটাল যে বন্ড, একটা বৈবাহিক যে সম্পর্ক, সেটা যখন মানুষ আবদ্ধ হয়, স্বামী স্ত্রী উভয়ই তারা একটা কর্তব্যের মধ্যে কিন্তু আবদ্ধ হয়, তারা একটা দায়িত্বের মধ্যে কিন্তু আবদ্ধ হয়, এবং সকলেরই উচিত যে সেই কর্তব্য এবং দায়িত্ববোধটাকে সমভাবে পালন করা, এবং যে ম্যাট্রিমোনিয়াল বন্ড তাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া। আমি লাস্ট একটা কোটেশন পড়ছি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা বুদ্ধিজমের অনুকরণে এই কোটেশনটা করা। All relationships go through bad times, but the real relationships get through bad time. আমি আবার একবার পড়ছি, all relationships go through bad times, but the real relationships get through bad time. সমস্ত রিলেশনশিপই, যত সম্পর্ক আছে, কোনো না কোনো সময় জীবনে কোনো না কোনো ইয়েতে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু যার মধ্যে যেগুলো সত্যিকারের সম্পর্ক হয়, যেগুলো সত্যিকারের ভালোবাসা থাকে, যেখানে সত্যিকারের স্বচ্ছতা থাকে, যেখানে সত্যিকারের কমিটমেন্ট থাকে, যেখানে সত্যিকারের রেসপন্সিবিলিটি থাকে, যেখানে সত্যিকারের কেয়ার থাকে, সেই সম্পর্কগুলোকেই কিন্তু খারাপ সময়ের মধ্যে দিয়েও টিকে থাকে, এবং খারাপ সময়ের মধ্যে দিয়েও সেই সম্পর্ক কিন্তু কোনোরকম ভাবেই সেই সম্পর্ক কিন্তু নষ্ট হয় না, এবং সেই সম্পর্ক কিন্তু আরো ফিউচারে এগিয়ে যায়, এবং যে কোনো খারাপ পরিস্থিতি সে আসুক না কেন, সেই সম্পর্ককে কিন্তু নষ্ট করতে পারে না। সুতরাং এই দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবারে একটু বলে নিই, যারা যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং অন্যান্য চ্যানেল থেকে দেখছেন, আমরা অনুরোধ করব যে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলে লাইক করুন, আমরা আমাদের কমেন্ট সেকশনকে খুলে রেখেছি, আপনারা কমেন্ট করুন। আপনাদের জীবনে যদি কোনো অভিজ্ঞতা থাকে, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে লিখুন, যাতে আমরা আমাদের পরবর্তী ভিডিওর ক্ষেত্রে সেগুলোকে সংযোজন করতে পারি, এবং আমাদের ভিডিও আরো ভালো কোয়ালিটির হতে পারে।
আমাদের সঙ্গে থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, এই শুভকামনা করি। এই বলে এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি। నీలా చేరింది నన్ను వందేళ్ళ అనుబంధం నా ఊపిరి నిలిపావురా నా కళ్ళలో నిలిచావురా నా ప్రేమనే గెలిచావురా మనస్సునే పిలిచా